পৌরনীতি সুশাসন প্রথম পত্রে অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অজয় কুমার সরকার, সহকারী অধ্যাপক, পাঁচপিট ডিগ্রি কলেজ। পৌরনীতি সুশাসন দ্বিতীয় অধ্যায়ে সুশাসন বিষয়ে প্রথম ক্লাসে আমরা সংজ্ঞা, উপাদান, বৈশিষ্ট্য আলোচনা করেছি। আজকে আলোচনা করব সুশাসন অন্তরায়। আমরা জানি যে সুশাসন, যে দেশের সুশাসন যত বেশি সমৃদ্ধশালী সে দেশ তত সমৃদ্ধ, এবং সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে একটা রাষ্ট্রের অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। এই বাধা বিপত্তি অতিক্রম করতে পারলেই সে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এই বাধা বিপত্তি অতিক্রম করতে গিয়ে যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করি, সেই সমস্যাগুলো এখন আমরা আলোচনা করব। আমরা বোর্ডে তোমরা লক্ষ্য করো, সুশাসনের প্রতিষ্ঠার সমস্যাগুলো আমরা বোর্ডে মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দিয়েছি। এ বাদেও অনেক পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে দুর্নীতি। বাংলাদেশে সহ বিশ্বের অধিকাংশ দেশের সুশাসন প্রতিষ্ঠার অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি। অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে দুর্নীতি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ে ভয়ভীতি, বল প্রয়োগ, প্রভাব বিস্তারের মাধ্যমে ব্যক্তিবিশেষের সুবিধা অর্জনের মাধ্যমে, ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিবিশেষের সুবিধা প্রদান করার বা ব্যক্তিবিশেষের সুবিধা অর্জনই হচ্ছে দুর্নীতি। অনিয়ম এবং দুর্নীতির কারণে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে যায়। বিশ্বের অধিকাংশ দেশে দুর্নীতি দমন ব্যুরো আছে। দুর্নীতি দমন ব্যুরোর পাশাপাশি স্বাধীন দুর্নীতি দমন ব্যুরো, পাশাপাশি আছে দুর্নীতি দমন কমিশন। এগুলো স্বাধীন, আবার দেখা যায় যে স্বাধীন থাকে না, পাশাপাশি কর্মতৎপরতাও তাদের নাই। এর ফলে সুশাসন প্রতিষ্ঠা বাধা সৃষ্টি হয়। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখি, রাজনৈতিক জবাবদিহিতার অভাব। রাজনৈতিক জবাবদিহিতার অভাব বলতে এখানে বলছে যে রাজনৈতিক যে দলগুলো আছে, এই দলগুলো জনগণের নিকট তাদের জবাবদিহিতা থাকতে হবে, বা তার দায়বদ্ধতা থাকতে হবে জনগণের নিকট। আর রাজনৈতিক দলগুলো জনগণের নিকট যদি দায়বদ্ধতা না থাকে, তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। তারপরে আমরা আলোচনা করব সরকারের জবাবদিহিতার অভাব। অনুন্নত, উন্নত, এমনকি উন্নত রাষ্ট্রগুলোতে আমরা লক্ষ্য করি, অধিকাংশ রাষ্ট্রগুলোতে আমরা লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে যে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি থাকে না। মন্ত্রী পরিষদ, আইন বিভাগ একই দলের হওয়ার কারণে দলীয় শৃঙ্খলার কারণে তারা জবাবদিহির ব্যাপারটা সেক্ষেত্রে বিঘ্নিত হয়। সেই কারণেই সুশাসন প্রতিষ্ঠা একটা অন্যতম অন্তরায় হচ্ছে
সরকারের জবাবদিহিতার অভাব, বাক স্বাধীনতার অভাব। অধিকাংশ রাষ্ট্র, বিশেষ করে অনুন্নত উন্নয়নশীল রাষ্ট্র এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেগুলো আছে, সেগুলো আমরা লক্ষ্য করি গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে সরকার সেখানে বাক স্বাধীনতাকে হস্তক্ষেপ করে থাকে। সেখানে সংবাদপত্রের, পত্রপত্রিকা, মিডিয়ার উপর সেন্সরশিপ আরোপ করা হয়। এখানে মুক্ত আলোচনাকে তারা ভয় পায়। যে কারণে জনগণ আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে তারা জানতে পারে না। এটা হলো সুশাসনের অন্যতম অন্তরায়, হচ্ছে বাক স্বাধীনতা হস্তক্ষেপ। স্বজনপ্রীতি, আমরা পরের পয়েন্টে দেখব স্বজনপ্রীতি। স্বজনপ্রীতি হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সরকারের উচ্চ পর্যায়ে পৃষ্ঠপোষকতায় নিয়োগ, বদলি, পদোন্নতি, এগুলো ক্ষেত্রে আমরা লক্ষ্য করি সাধারণত যোগ্যতা সম্পন্ন যারা, তাদেরকে বাদ দিয়ে, অর্থাৎ স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য লোকদেরকে তারা নিয়োগ প্রদান করে এবং যোগ্য ব্যক্তিদের অধিকার ক্ষুণ্ণ হয়। এটা স্বজনপ্রীতি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার আরেকটি অন্যতম অন্তরায়। রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসনের অন্যতম আরেকটি অন্তরায় হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা অধিকাংশ রাষ্ট্রে, বিশেষ করে অনুন্নত উন্নয়নশীল যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোতে আমরা দেখি রাজনৈতিক স্থিতিশীলতার অভাব লক্ষ্য করে থাকি। একটা দল নির্দিষ্ট মেয়াদে ক্ষমতা আসে, দেখা যায় নির্দিষ্ট মেয়াদের আগেই সেই দলটাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন শুরু করে দেয়। হরতাল, মিছিল, মিটিং, পিকেটিং, জ্বালাও পোড়াও করে এবং সহিংস আন্দোলন রূপ ধারণ করে। এবং এই ক্ষেত্রে দেখা যায় সরকারের পতন হয়। স্বৈরাচারী যে সরকার, সামরিক সরকার, অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং প্রশাসন ভেঙে পড়ে। এটা হচ্ছে সুশাসনের অন্যতম একটা অন্তরায়। স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের কমিশনের অভাব। নির্বাচন কমিশন স্বাধীন, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত যদি না থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাদের দেশে সহ আমাদের দেশ অধিকাংশ দেশে দেখা যায় যে নির্বাচন কমিশনার স্বাধীন নিরপেক্ষ থাকতে চাইলেও তারা থাকতে পারে না, যার ফলে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনার অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করতে পারে না বা সম্ভব হয় না। এর ফলে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। আরেকটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার অভাব। উন্নয়নশীল বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে আমরা লক্ষ্য করি যেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার একটা অভাব আমরা লক্ষ্য করি। সেটা হচ্ছে যে নেতার নির্দেশে বা নেতা যা বলবেই অধীনস্থ যারা নেতাকর্মীরা আছে তারা সব কিছুই নেতার আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলবে। যদি সেটা না হয় তাহলে দেখা যাবে তাদেরকে হয় কোণঠাসা করে রাখা হবে, না হলে তাদেরকে তাদের পদবি থেকে তাদেরকে বঞ্চিত করা হবে।
এমনকি বিভিন্ন কারণে অকারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। অর্থাৎ তারপরেও পাশাপাশি আরও লক্ষ্য করি আমরা, যেটা হচ্ছে যে দলের যে নিয়মিত কাউন্সিলগুলো, এই কাউন্সিলগুলোও হয় না। এবং কাউন্সিল যদিও নির্বাচন হয়, দেখা যায় যে নেতা নেত্রীর উপরেই তার পদ পদবি নির্ধারণ করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়। এতে করে দেখা যায় যে ব্যক্তিগত একছত্র আধিপত্য কায়েম হয় এবং সেই নেতা স্বৈরাচারী মনোভাব পোষণ করে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই আচরণটা আমরা লক্ষ্য করি। এতে করে সুশাসন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। এটা একটা অন্যতম অন্তরায় রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার অভাব। দারিদ্রতা আর একটি অন্যতম বৈশিষ্ট্য বা অন্তরায়ের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে দারিদ্রতা। এই দারিদ্রতার কারণে জনগণ শিক্ষিত হতে পারে না। দারিদ্রতার শিক্ষিতর অভাবে জনগণ সচেতনতার অভাব লক্ষ্য করা যায় এবং জনগণ রাষ্ট্র সরকার সম্পর্কে, ব্যবস্থা সম্পর্কে জানতে পারে না বা সচেতন হয় না। দারিদ্র সুশাসন প্রতিষ্ঠার পথে এটি একটি বড় অন্তরায়। স্থানীয় সরকার কাঠামো দুর্বলতা। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত হল শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো। স্থানীয় সরকার কাঠামো যদি শক্তিশালী হয় তাহলে জনগণ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। রাজনীতিতে জনগণের অংশগ্রহণ সৃষ্টি হয়, নেতৃত্ব বিকাশ ঘটে। কিন্তু লক্ষ্য করি স্থানীয় সরকার ব্যবস্থা অধিকাংশ রাষ্ট্রে অকার্যকর এবং দুর্বল হওয়ার কারণে সরকার কাঠামো দুর্বল এবং অকার্যকর হয়, যার ফলে সুশাসন প্রতিষ্ঠার এটা বড় একটা অন্তরায়। আরেকটি পয়েন্ট হচ্ছে যে অকার্যকর জাতীয় সংসদ। গণতান্ত্রিক ব্যবস্থায় অন্যতম বা বিশেষভাবে সংসদীয় আইনসভার গুরুত্ব অপরিসীম। এই সংসদীয় আইনসভা যারা সদস্য তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। সংসদে গিয়ে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা কথা বলে এবং সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরে এবং এগুলো সমাধান করার চেষ্টা করে। কিন্তু অধিকাংশ দেশে দেখা করা যায় আইনসভা বা জাতীয় সংসদ অকার্যকর, বিশেষ করে শাসন বিভাগের স্বেচ্ছাচারিতার কারণে। এর সুশাসনের যে প্রতিষ্ঠা, এটার বা প্রতিষ্ঠার প্রবণতা অনেকটা কম লক্ষ্য করা যায়। আবার অনেক দেশে দেখা যায় যে বিরোধী দলের নেতাগণ যেই বিরোধী দলে থাকুক তারা মিছিল, মিটিং, হরতাল, অকারণে জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে সরকার পতনের আন্দোলন শুরু করে দেয়। এর ফলে জাতীয় সংসদের সদস্যগণ বা সরকারি দল তাদের গঠনমূলক কাজে বাধা সৃষ্টি হয়। কিন্তু আমরা জানি যে আইনসভায় হচ্ছে সকল সমস্যার
কেন্দ্রবিন্দু হচ্ছে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হচ্ছে আইনসভা, এবং সব সমস্যার সমাধান হবে আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সংসদে। এটা জাতীয় সংসদ বাধাগ্রস্ত হলে সুশাসন বাধাগ্রস্ত হয়, সুশাসনের অভাব লক্ষ্য করা যায়। তারপরে পয়েন্ট হচ্ছে আইনের শাসন এর অভাব। অধ্যাপক ডাইসির মতে আইনের শাসনের 3টি মৌলিক সত্য রয়েছে। আইনের প্রথম সত্য হচ্ছে আইনের চোখে সকলে সমান। দ্বিতীয় হচ্ছে আইনের আশ্রয় গ্রহণের অধিকার রাখতে হবে। তৃতীয় হচ্ছে শুনানি গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এবং এই 3টি সত্য যদি পূরণ হয় সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বিচার বিভাগের নিরপেক্ষতা এবং বিচার বিভাগ নিরপেক্ষ এবং স্বাধীন যদি হয় তাহলে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। সকলকে ধন্যবাদ। এরপরে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।